ব্রাজিল এই মুহূর্তে রয়েছে সম্ভবত গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফর্মে। বিশেষ করে কোচ দরিভেল জুনিয়র আসার পরে ব্রাজিল কিন্তু যতগুলো ম্যাচ খেলেছে তার মধ্যে কিন্তু ইংল্যান্ডের সাথে ড্র করেছে, বেশিরভাগই ড্র করেছে, এবং কোপা আমেরিকাও কিন্তু তারা 3টি ম্যাচের মধ্যে গ্রুপ পর্বে 2টি ম্যাচ ড্র করে কিন্তু কোনোভাবে উঠে এসেছে। এখন কথা হচ্ছে ব্রাজিলের যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে সেটি হচ্ছে প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া বা ডেডিকেশন। কিছুদিন আগেই আসলে কাফু বলেছেন যে ব্রাজিলের প্লেয়াররা যত বেশি ইপিএলে যাবে ব্রাজিলের পারফরমেন্সের গ্রাফ তত নিম্নমুখী হবে। এক্ষেত্রে তিনি একটা এক্সাম্পলও দিয়েছেন যে ইপিএলে আসলে এত বেশি মিডিয়া হাইপ যে আপনি অ্যাভারেজ মানের প্লেয়ার হওয়ার পরও কিন্তু আপনাকে ইপিএল ইংলিশ মিডিয়া আপনাকে বিশ্বাস করাবে যে আপনি পৃথিবীর সেরা প্লেয়ারদের মধ্যে একজন, এবং যার কারণে আসলে প্লেয়ারদের যে ওভার হাইপ বা প্লেয়ারদের মধ্যে নিজেদের মধ্যে যে বিশ্বাস, সেই বিশ্বাসের ফলে সে ওভার কনফিডেন্ট থাকে। ঠিক যখন ন্যাশনালে আসে তখন সে মুদ্রার ওপিঠ দেখতে পায়। ঠিক ব্রাজিলের ক্ষেত্রে কিন্তু এইটাই হচ্ছে, এবং মার্সেলো বিয়েলসাও কিন্তু বলেছেন যে ব্রাজিলের আগের প্লেয়াররা তারা কিন্তু ব্রাজিলের লিগ অনেক দিন ধরে খেলে এসে তারপর ইউরোপে খেলতো, তবে বর্তমান সময়ে অ্যান্ড্রিকরা তারা কিন্তু ফুটবলে হাতে খড়ি পাওয়ার আগে কিন্তু ইউরোপে সুযোগ পেয়ে যাচ্ছে, কারি কারি অর্থ পেয়ে যাচ্ছে, যার কারণে আসলে তারা ক্লাব ভিত্তিক যে ফুটবল সেটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। এবং এটা আসলে ব্রাজিলের ফুটবলের যে ইতিহাস, যে ঐতিহ্য, যে খেলার ধরন সেটার ক্ষেত্রে তাদের মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এবং ঠিক এই বিষয়টা কিন্তু আমরা দেখছি, এবং একটা সময় কিন্তু আমরা আর্জেন্টিনার ক্ষেত্রে এই বিষয়টা দেখতাম যে ক্লাবে এত ভালো প্লেয়ার, কিন্তু হিগুয়েন বলেন, এগুয়েরো বলেন, প্যালাসিওস বলেন, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আর্জেন্টিনার তখন কিন্তু ক্লাবে আসলে স্টার ছিল। আমি যদি 2006 2010 এই সময়টার কথা বলি, কিন্তু তারা ন্যাশনালে এসেই কিন্তু ফ্লপ থাকতেন, বিকজ ক্লাবে আসলে তাদের ডিমান্ডটা এত বেশি ছিল যে তারা ক্লাবই আসলে তাদের বেশি মনোনিবেশ করতে হতো, যার কারণে আসলে হুট করে ন্যাশনালে এসেই কিন্তু তারা অ্যাডজাস্ট করতে পারতেন না, কিংবা তাদের মধ্যে যে ওভার হাইপ এবং ওভার হাইপের ফলে বা ওভার প্রাইসের ফলে যে চাপ, সেই চাপে আসলে তারা ভেঙে পড়তেন। এবং ঠিক বর্তমান ব্রাজিলে কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে। আমরা যদি 2022 কাতার বিশ্বকাপের কথা বলি, আমি কিন্তু তখন কাতার বিশ্বকাপে আমি যখন ভিডিও কন্টেন্ট বানাচ্ছিলাম তখন কিন্তু আমি বারবার একটা কথা বলতাম, ব্রাজিলের যে হাইপ তখন ছিল যে ব্রাজিলকে আসলে অনেকেই চ্যাম্পিয়নই বানিয়ে দিয়েছিল, কিন্তু আমি কিন্তু তখন একটা কথা বারবার বলতাম যে এই ব্রাজিল কিন্তু একটা ওভার হাইপ দল এবং ওভার রেটেড দল, বিকজ তাদের টিমে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা আসলে খুব বেশি দিন ইন্টারন্যাশনাল ফুটবল খেলেইনি। তারা রাফিনহা ছিল, অ্যান্তনি ছিল, কুয়েতা ছিল, মানে সবাই, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আমরা দেখেছি যে তারা ক্লাবে কিন্তু এমন আহামরি কিছু করে আসেনি, কিন্তু ওই যে তারা আসলে মিডিয়ার একটা ওভার হাইপ বা তারা আসলে ওভার প্রাইস হওয়ার কারণে তাদের প্রতি মিডিয়ার ফোকাসটা বেশি ছিল। কিন্তু আপনি যদি দেখেন 2022 সালে ব্রাজিলের যে টিম, তাদের যে অ্যাটাকিং লাইন আপ নিয়ে বেশি কথা হচ্ছিল, সেই অ্যাটাকিং লাইন আপের কিন্তু কোনো সফলতা 2022 পর্যন্ত ক্লাব ফুটবলেও ছিল না। ঠিক আমি বারবারই বলেছি এই ব্রাজিল আসলে বেশি দূর যাবে না, ঠিক তেমনটাই হচ্ছে। এবং ঠিক এখন আসলে যেমনটা হচ্ছে, এখন যদিও আমরা দেখছি ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্ড্রিক বা রদ্রিগো, তারা কিন্তু রদ্রিগো আর ভিনিসিয়াস জুনিয়র তারা কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে বেশ ভালো সিজন পার করে এসেছেন, এবং তারাই এখন দলের মূল কাণ্ডারি। কিন্তু দেখেন যখনই ন্যাশনালে আসে ভিনিসিয়াস বলেন, রদ্রিগো বলেন, একেবারেই খুঁজে পাওয়া যায় না। এবং আমি যদি বলি যে ভিনিসিয়াস লাস্ট ম্যাচে সে কিন্তু জানে যে তার একটা হলুদ কার্ড রয়েছে, এবং একজন ফরওয়ার্ড লাইনের প্লেয়ার যখন আপনার একটা হলুদ কার্ড পেয়ে বসে এবং সে শঙ্কায় থাকে যে এই ম্যাচে হলুদ কার্ড পেলে তার পরবর্তী ম্যাচ সে খেলতে পারবে না, ঠিক এই সময় কিন্তু ফরওয়ার্ড লাইনের প্লেয়ারদের জন্য ওই হলুদ কার্ড অ্যাভয়েড করাটা একেবারে ইজি। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র তিনি কী করলেন, একেবারেই বোকার মতো, আমার মনে হয়েছে একেবারেই এটা যাচ্ছে তাই ভাবে প্রথম দিকেই আসলে হলুদ কার্ড খেয়ে কোয়ার্টার ফাইনালটা মিস করতে যাচ্ছেন। এবং ভিনিসিয়াস বর্তমান ব্রাজিল দলের নেইমারের অনুপস্থিতিতে কিন্তু ভিনিসিয়াসই হচ্ছে বিগ স্টার, এবং মূল রোল প্লে যে করবে সে হচ্ছে ভিনিসিয়াস, কিন্তু সেই ভিনিসিয়াসই কিন্তু ব্রাজিলের হয়ে খেলতে পারছেন না। এবং আমি বলবো যে ন্যাশনালের হয়ে যে ডেডিকেশন দরকার, যা
যা আসলে ব্রাজিলের প্লেয়ারদের মধ্যে আসলে গড়ে উঠছে না, বিকজ তারা ন্যাশনাল ক্লাবের প্রতি আসলে এখন বেশি মনোনিবেশ করছে। এছাড়া ব্রাজিলের ফুটবলাররা আসলে বারবারই ন্যাশনালে এসে কিন্তু ধাক্কা খাচ্ছে, বিকজ আপনি দেখেন তারা এনরিকের কথা যদি আমি এক্সাম্পল হিসেবে দেই, সে কিন্তু একেবারেই 17 বছর বয়সে কিন্তু রিয়াল মাদ্রিদে চলে গেছে এবং তাকে নিয়ে মিডিয়ার যে হাইপ, সে অলরেডি কিন্তু তার কিন্তু ওই প্রেশারটা নেওয়ার বয়সই এখনো হয়নি, কিন্তু মিডিয়ার কারণে দেখেন এখন আসলে ওই ব্রাজিলের যে প্রেশার তার মধ্যে, যে ব্রাজিলকে আসলে ফাইনালে তুলতে হবে, বা এনরিক দলে রয়েছে, এনরিক, ভিনিসিয়াস, রদ্রিগো, ব্রাজিল দল স্টার নির্ভর দল, এই প্রেশারটাই তারা নিতে পারছে না, যার কারণে আসলে ক্লাব থেকে এসে ন্যাশনালে তারা ভিন্ন কিছু ফেস করছে। আমি যদি বলি যে দরিভেল জুনিয়র, তাদের আরেকটা বিষয় আছে যে আমি ব্রাজিলের ফ্যানদের অবশ্যই একটু ধৈর্য ধরতে বলবো, যে একটা কোচ আসলে এসেই কিন্তু রাতারাতি আসলে একটা টিমকে বদলে দেবে না। এবং এই ক্ষেত্রে আমি যদি স্ক্যালোনির কথা বলি, যে স্ক্যালোনি, হ্যাঁ, যারা আর্জেন্টাইন ফ্যান তারা আসলে ভালো বুঝতে পারবেন, ভালো বলতে পারবেন যে স্ক্যালোনির প্রথম 2টা বছর জঘন্য ফুটবল খেলিয়েছেন আর্জেন্টিনাকে, এবং একটা সময় আর্জেন্টিনান ফ্যানরা এটাও বলেছেন ম্যারাডোনার আর্জেন্টিনা বা সেই বাতিস্থতার আর্জেন্টিনাকে আমরা হয়তো বা হারিয়ে ফেলেছি, কিন্তু না, আর্জেন্টিনা একটা সময় তাদের রিবিল্ড প্রসেস শেষ করেছে, শেষ করে কিন্তু তারা একটা ফিলোসফি দাঁড় করিয়েছে, তারা একটা স্টেবল টিম দাঁড় করিয়েছে, যার কারণে কিন্তু আর্জেন্টিনা এখন বিশ্ব চ্যাম্পিয়ন, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, ফিনালিজিমা চ্যাম্পিয়ন। তাই আমার মনে হয় যে ব্রাজিলের টিমটাকেও সময় দিতে হবে। তবে যে এক্সাম্পলটা এতক্ষণ দেখছিলাম, যে আর্জেন্টিনার এই দলের মূল শক্তিটা কিন্তু টিম কম্বিনেশন, এবং এই দলটার যে প্লেয়াররা রয়েছেন এরা কিন্তু কেউই কিন্তু লিওনেল মেসি ছাড়া ক্লাবে বিগ স্টার না, এবং তারা কেউই কিন্তু অনেক বেশি টাকার বিনিময়ে কোনো ক্লাবে যাননি। অর্থাৎ আগে যেটা আর্জেন্টিনা ফেস করতো, যে আর্জেন্টাইন প্লেয়াররা ক্লাবে, প্রত্যেকটা ক্লাবেরই নিজ নিজ ক্লাবে আসলে তারা স্টার, কিন্তু দেশের হয়ে আসলেই তারা কেন যেন খেই হারিয়ে ফেলতো, এবং ঠিক এই প্রেশারটাই আসলে আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে থাকতো, যে স্টারের দল আর্জেন্টিনা এবং সবচেয়ে হট ফেভারিট আর্জেন্টিনা, যে দলে এগুয়েরো রয়েছে, হেগুয়েন রয়েছে, ডি মারিয়া রয়েছে, এমন একটা বিষয় থাকতো, লাভিজ্জি রয়েছে। ঠিক এই প্রেশারটাই আসলে প্লেয়াররা নিতে পারতো, এবং প্রত্যেকটা টুর্নামেন্ট শুরুর আগে মিডিয়া যে প্রেশারটা ক্রিয়েট করতো প্লেয়ারদের উপর, এটা একটা এক্সট্রা প্রেশার হয়ে দাঁড়াতো, যার কারণে মূল পর্বে এসে কিন্তু আর্জেন্টিনা খেয়ে হারিয়ে ফেলতো। এখন আর্জেন্টিনার দলটাকে দেখেন, এরা কেউই কিন্তু ওভার হাইপ না, কেউই ওভার প্রাইসড না, এবং সবচেয়ে বড় কথা এরা কিন্তু প্রত্যেকটা প্লেয়ার ন্যাশনাল টিমের জন্য খেলে, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু টিম প্লেয়ার। আর্জেন্টিনার এই দলটার দিকে যদি তাকান, ক্লাবে কিন্তু কেউই কোনো আহামরি পারফর্ম করছেন না, তারা কেউই কিন্তু এই বর্তমান ক্লাব ফুটবলে বিগ নেম না, অথচ তারপরও কিন্তু এই আর্জেন্টিনার টিম বিশ্ব চ্যাম্পিয়ন, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, ফিনালিজিমা চ্যাম্পিয়ন, শুধুমাত্র তাদের ওই টিম কম্বিনেশন, টিম স্পিরিট এবং তাদের মধ্যে যে বোঝাপড়া বা তাদের মধ্যে যে ডেডিকেশন, সেই বিষয়টার জন্য তারা এই পর্যায়ে এসে গেছে। ঠিক ব্রাজিলের প্লেয়ারদের মধ্যেই কিন্তু এখন এই জিনিসটা মিসিং। তারা ক্লাব ফুটবলে যে নামকাম, যে টাকাটা পাচ্ছে, সেটা তাদের এক্সট্রা একটা প্রেশার হয়ে দাঁড়াচ্ছে। ব্রাজিলের যে ফুটবলের ঐতিহ্য, তাদের যে ফিলোসফি, তাদের যে ইতিহাস বা তাদের যে খেলার ধরন, এটা কিন্তু কোনোভাবে ইউরোপের কোনো দেশে নেই, কোনো ক্লাবে পর্যন্ত নেই। সেক্ষেত্রে আমার মনে হয় তাকে প্রথম থেকে নিজের দেশের কালচারের সাথে, নিজের দেশের ফুটবলের সাথে, নিজের দেশের লিগে আসলে তাকে আগে স্টেবল হতে হবে। তাকে সেখান থেকে ব্রাজিলের ফুটবলটা শিখতে হবে, এবং শেখার পরে কিন্তু একটা টাইমের পর সে ইউরোপে আসবে, এমন একটা নিয়ম হয়তো বা আমার মনে হয় ব্রাজিল করতে পারে শুধু। এবং এই ক্ষেত্রে কিন্তু ব্রাজিলিয়ান লিগের ক্লাবগুলোকেও কিন্তু দায়িত্ব নিতে হবে, যে প্লেয়ারটাকে আমি কিভাবে ছাড়ছি, আমি এত টাকার বিনিময়ে এত ছোট বয়সে তাকে ইউরোপে ছেড়ে দিচ্ছি, যেটা আসলে এই প্লেয়ারের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে না। তো তবে আমার বিশ্বাস ব্রাজিল খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে এবং